নমস্কার, পজিটিভ বার্তা বিকাশ টকশো প্ল্যাটফর্মে আজকে আমি চলে এসেছি সঞ্জিদা বর্ধমান থেকে আকাশবাণীর গ্রেডেড শিল্পী অঙ্কন চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করতে। আজকে আমাদের মূল টপিক যে গান নিয়ে বেঁচে থাকা। প্রথমে আপনারা জানেন, আগেই বলেছি যে পজিটিভ বার্তা বিকাশ টকশো এর মূল উদ্দেশ্য মটো হচ্ছে সমাজের সৃজনশীল এক্সট্রা কারিকুলাম যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা বেঁচে থাকি এবং আমাদের বেড়ে উঠতে আরও সহযোগিতা করে, সেই সমস্ত বিষয়কে আরও সুন্দরভাবে এখানে আলোকপাত করা। আজকে সেরকম কিছু কথা আমরা শুনবো অঙ্কন চট্টোপাধ্যায়ের কাছ থেকে। প্রথমেই আমাদের দর্শকবৃন্দদের কাছে আমি একটু অঙ্কনকে নিজের পরিচয়টা দেওয়ার জন্য আবেদন করব। নমস্কার, আমি অঙ্কন চট্টোপাধ্যায়। আমি পেশায় এবং নেশায় একজন সঙ্গীত শিল্পী। আর অনেক ধন্যবাদ দিদি এখানে আমাকে ইনভাইট করার জন্য। আজকে দুজন মিলে কথা বলবো, খুব ভালো লাগছে। আমরাও সত্যি আপ্লুত যে অঙ্কন প্রত্যেকদিন আকাশবাণীতে ওখানে গান করে এবং সেখানে আমরা টিভির পর্দায় দেখি। আজকে আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে ওকে পেয়েছি এবং আপনাদেরকে ওনার গানও আমি শেষে শোনাবো এবং কিছু কথা যেগুলো খুব প্রয়োজনীয়, যারা গান নিয়ে বেঁচে আছো, বেঁচে থাকার লড়াই যাদের গান, তাদেরকে অবশ্যই ইন্সপায়ার করবে। আমি প্রথমেই প্রশ্ন করব অঙ্কনকে যে পড়াশোনার পাশাপাশি এই যে গান, এটা কবে থেকে এবং কেন? দেখো, আমি খুব ছোটবেলা থেকে যখন থেকে জ্ঞান হয়েছে, কথা বলতে পারি, আমি তখন থেকেই শুনেছি যে আমি গান গাই। তো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, সেহেতু ইনফ্রাস্ট্রাকচার বা খুব যে সবাই খুব একদম শুরু থেকেই খুব ততস্থ হয়ে আমায় গান শেখাতে নিয়ে গিয়েছে এরকমটা নয়। কিন্তু আমি এত বেশি গান করতাম যে ফাইনালি ওরা ডিসাইড করে, বাবা মায়েরা, যে না, এর গানটাই হয়তো হবে, তো গানটাই তাহলে করুক। ইভেন আমি আঁকতেও খুব ভালোবাসতাম, আমি ছোটবেলায় আবৃত্তিও করেছি, কিন্তু গানটাই ফাইনালি করা হয়। এবার এটা কিন্তু আমার মনে হয় যে এটা প্রি ডিসাইডেড ছিল, কারণ আমি এত ছোট থেকে গান গাইতাম যে সেটা হয়তো বা ওই চাপ দিয়ে হয়তো নিয়ে গিয়ে করলে হয়তো বিষয়টা একটু অন্যরকম হতে পারতো। আমার ক্ষেত্রে সেটা হয়নি। তো সেই কারণে আমি জ্ঞানতই গান গাই আর কি। এবার ইভেনচুয়ালি বড় হয়েছি, কলকাতা গেছি, তারপরে আরো বড় বড় মানুষজনদের কাছে গান শেখা শুরু করেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে গান গাওয়া শুরু করেছি, তারপরে তো যেরকম ভাবে ব্যাপারটা এক্সপ্যান্ড করে সেরকম এক্সপ্যান্ড করেছে। আচ্ছা, আমরা অঙ্কনের কাছে শুনে নিলাম যে কবে থেকে এবং কেন ওর গান ভালো লাগে। যেহেতু প্রত্যেকেরই উচিত, প্রত্যেকটা বাবা মার উচিত যে প্রথম সন্তান কোনটা পছন্দ করছে সেটার ওপর প্রায়োরিটি দেওয়া, তার উপর কোনো কিছু চাপিয়ে না দেওয়া। সেটাই আমি এই প্ল্যাটফর্ম থেকে আমি কাকু কাকিমাকে ধন্যবাদ জানাচ্ছি যে অঙ্কনের যেটা ভালো লেগেছিল সেটাই অঙ্কনকে দেওয়া হয়েছে। আজকে ওনারা ওই প্রোগ্রামটা অবশ্যই দেখবে বা পরবর্তীতে ওনাদের যখন সময় হবে তখন দেখতে পাবেন। ওনাদের খুবই ভালো লাগবে যে ওনার ছেলে আজকে একটা টকশোতে ইন্টারভিউর মাধ্যমে তার জার্নির কথা শেয়ার করছে। আমি নেক্সট কোশ্চেন যাব যে গান ছাড়া আর কিছু কি ভালো লাগে তোমার? হ্যাঁ, আমার অনেক কিছু ভালো লাগে। কারণ আমি ছোটবেলা থেকে ভালো লাগে কেন, সেইটার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে এটা ইন জেনারেল বাঙালি প্রত্যেকটা পরিবারেই যদি আমরা খেয়াল করি, জাতি ধর্ম নির্বিশেষে বলছি, প্রত্যেক বাঙালি পরিবারে দেখা যায় যে গান বাজনা আবৃত্তি আঁকা কেউ না কেউ কিছু না কিছু কিন্তু জানে। এরকম আমরা দেখতেই পাই না যে বাবা মায়েরা কেউ কিচ্ছু জানে না, তারা শুধু সংসারই করে, এরকম কিন্তু নয়। প্রত্যেকেই দেখেছি যে হয়তো আগে গান গাইতেন, বা হয়তো আগে খেলোয়াড় ছিলেন, বা হয়তো আগে ছবি আঁকতে খুব ভালোবাসতেন, নিজের পক্ষে কিছু না জানলেও সেলাইটাও করতে পারে। এখন প্রত্যেকটাই তো শিল্প, রান্না করাটাও শিল্প, সূচি শিল্পটাও একটা শিল্প, বা নৃত্য গীত যেটাই হোক না কেন, ফলত বাঙালি রক্তে ইন জেনারেল শিল্প আছে, মিশে আছে। ফলত কেউ একটা কিছু পারে, এটা খুবই রেয়ার ঘটনা। হয়তো এরম হতে পারে যে একটা কিছু বিষয়ে সে অনেক বেশি পারদর্শী, কিন্তু অন্যান্য অনেক কিছু পারে। তো আমারও সেরকমই, সবার মতোই। আমি ছবি আঁকতে খুব ভালোবাসতাম, এখন আর খুব একটা হয় না। আর আমার খুব ভালো লাগে রান্না করতে, আমি খুবই পছন্দ করি রান্না করতে। আমি খুব ছোটবেলা থেকে কুকারি শো দেখতাম প্রত্যেক দিন, যা যা আমাদের চ্যানেলগুলোতে আসে। এবং তারপর যখন পরবর্তীতে কলকাতা গেলাম, তখন তো রান্না করাটা দেখলাম যে ইটস নট এনিমোর কি বলবো, হবি। ইটস কি বলবো, ইটস আ স্কিল টু লিভ। কারণ ওখানে তো রান্না করে দেওয়ার কেউ নেই, আমাকে বেঁচে থাকতে গেলে নিজেকেই রান্না করতে হবে। এবং কাহা তো কার ডাল ভাত আলু সেদ্ধ খাওয়া যায়, মাঝে মধ্যে তো বিরিয়ানি খেতেও ইচ্ছে করে, তাই না? তো বিরিয়ানি খেতে গেলে এখন বিরিয়ানি বা পোলাও বা যেটাই হোক না কেন, সেটা আমার মনে হয় আমি নিজে আমার এটা মনে আছে যে আমি কলকাতাতে যখন থাকতাম, আমি মান কচু বাটাও বানিয়ে খেতাম, যেটা ছেলেদের মেসে, ছেলেদের হোস্টেলে খুব একটা দেখা যায় না।
বাট আই হ্যাভ মেড অল দিস রেসিপিস যখন আমি থেকেছি আর কি। তো রান্না করতে খুব ভালোবাসি। আর আরেকটা খুব পছন্দের কাজ আমার, সেটা হচ্ছে ফটোগ্রাফি। আমি পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসি। আর পাহাড়ে যত ফুল, যত পাখি, যত পাতা, যত গাছ, মানুষ, পশু, তাদের ছবি তুলতে আমি খুব ভালোবাসি। তাই খুব ভালো লাগলো অঙ্কনের সঙ্গে কথা বলে। খুব সুন্দরভাবে অঙ্কন বললো যে ওর শুধু গান নয়, অনেক কিছু গুণ ওর মধ্যে আছে যেগুলো আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে ও কিন্তু তুলে ধরলো। আমি যেটা আমাদের মূল বিষয়, যেটার জন্য আজকে আমাদের পর্বটা রেডি করা, যে যারা গান নিয়ে এগিয়ে যেতে চাইছো, অঙ্কনের অনেক বন্ধু বান্ধব আছে, হয়তো অঙ্কন একটু এগিয়ে আছে, তারা একটু পেছিয়ে আছে, বা ওর যে পরবর্তী প্রজন্ম যারা গান নিয়ে এগোতে চাইছে, তাদেরকে যে কিভাবে এগিয়ে যেতে পারবে, তাদেরকে কি বার্তা তুমি দেবে? দেখো, বা প্রথম টিপসও বলতে পারো যে কিভাবে এগিয়ে টিপস যেতে। তো দেওয়ার মতন অত এক্সপিরিয়েন্স আমার হয়তো হয়নি, কিন্তু আমি যেটা ফিল করি আমি সেটাই বলছি। যে খুব ইম্পর্টেন্টলি যেটা বলতেই হবে সেটা হচ্ছে যে আমার বিষয় রবীন্দ্রনাথের গান এবং লোকগান। এখন লোকগান এবং রবীন্দ্রনাথের গান দুটোতেই যেটা সব থেকে পজিটিভ দিক সেটা হলো যে তারা কিন্তু ওই আমাদের জাগতিক যে চাহিদা, জাগতিক যে ভীষণ মেটেরিয়ালিস্টিক ভাবনা চিন্তা, সেটা থেকে কিন্তু একটু উপরে উঠে আমরা বার্ডস আই ভিউতে পুরো বিষয়টাকে দেখি। এবার শিল্পের মূল মোটোই কিন্তু সেটা, যে শিল্প করা মানে কিন্তু কিছু পাওয়ার জন্য করা নয়। শিল্প ইটসেলফ আমাকে একটা শান্তি দিচ্ছে, শিল্প ইটসেলফ আমাকে এনলাইটেন করছে, মানে আলোকিত করছে। আমি একটা গান গেয়ে বা আমি একটা গানকে পড়ে বা আবৃত্তি করে বা কবিতা পড়ে আমি নিজে আলোকপ্রাপ্ত হচ্ছি বাই দ্যাট পার্টিকুলার আর্ট। এরকম না যে আমি কাউকে গান শুনলাম, হ্যাঁ বেঁচে থাকার জন্য টাকার দরকার, সেই জন্য আমায় গান গেয়ে পয়সা নিতে হবে, কিংবা একটা অন্য কোনো কাজ করে রেকর্ডিং করে আই হ্যাভ টু গেট পেইড। কিন্তু আমার নিজের যে খোরাক, আমার বেঁচে থাকার খোরাক, সেইটা যার যার যে বিষয়টাতে আসে, কেউ হয়তো বিজ্ঞানী, তার হয়তো ল্যাবে রিসার্চ করে আসে, কারোর হয়তো গান গেয়ে আসে, কারোর হয়তো রান্না করে আসে। তো আমি বলবো যারা গান করতে চাইছে, যারা অন্যান্য যে কোনো আর্ট ফর্ম নিয়ে কাজ করতে চাইছে, প্রথম যেটা করা উচিত সেটা হলো নিজের খোরাকটা আদৌ সে পাচ্ছে কিনা সেই পার্টিকুলার আর্ট ফর্ম থেকে। অ্যাপার্ট ফ্রম মানি, টাকা তো করতেই হবে, এরকম না যে আমি সব জায়গায় গিয়ে ফ্রিতে গাইবো, কিন্তু সেটা ছাড়াও, সেটা শর্ট হয়ে যাওয়ার পরে বা আগে আমি নিজে কি তৃপ্তি পাচ্ছি কাজটা করে, আমার কি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে দ্যাট ইজ ইউর পাথ, সেটা বুঝতে হবে। এবং যদি সেটা না করা যায় তাহলে যেটা হবে যে আমি 10টা 5টার একটা চাকরি করব, একটু একটু করে প্রমোশন হবে এবং আমি হয়তো একটা সময় গিয়ে লাখে ইনকাম করব, কিন্তু বাড়িতে ফেরার পরে আমার কোনো শান্তি থাকবে না। এখন আমি তো বেঁচে থাকার জন্যই সবটা করছি, আমি কোটি টাকা ইনকাম করব কিসের জন্য? যাতে আমি একটু ভালো বেঁচে থাকতে পারি, একটু ভালো খেতে পারি, ঘুরতে পারি। আমার যদি বাঁচাটাই খুব অশান্তিময় হয়ে যায় তাহলে মানে হোয়াটস দ্য পয়েন্ট, আমি তো কিছুই করতে পারলাম না। তো সেই জন্য বেঁচে যদি ভালো করে থাকা যায়, সেইটার কারণে শিল্পর হাত ধরতে হবেই। এবং স্পেশালি এই সময় এত অসাম্প্রদায়িকতা, এত অসহিষ্ণুতা, এত নোংরামি, এত বদমাইশি চলছে চারিদিকে সমস্ত রকম সাইটে। এই পরিস্থিতিতে প্রত্যেকটা বাচ্চাকে বাবা মায়ের উচিত বিভিন্ন রকমের আর্ট ফর্মের সাথে নিযুক্ত করা, তাদের হাতটা আর্ট ফর্মের সাথে ধরিয়ে দেওয়া। কারণ এইটা মানে বাচ্চারা তো আর জন্মে থেকেই শিল্পের সঙ্গে পেছনে দৌড়বে না, তাদেরকে ন্যাকটা তৈরি করাতে হয়। আমাদের মায়েরা আমাদের গান শুনিয়েছে, আবৃত্তি পড়িয়েছে, ছড়া পড়েছি আমরা, তবে গিয়ে না আমরা আচ্ছা মা আমার এটা ভালো লাগছে, আমরা এটা করবো। সো সেম লাইক দিস, যে আমাদের বাচ্চাদেরকে একটু একটু করে এগিয়ে দিতে হবে, সো দ্যাট তারা একটু খানিকটা এগিয়ে যাওয়ার পর নিজেরাই ডিসাইড করতে পারে যে না আমার এইটা ভালো লাগছে, আমি এইটা করবো। এইটা যদি না করা যায়, শুধুই পড়াশুনো, কম্পিটিশন, তোমাকে ফার্স্ট হতেই হবে, তোমাকে মাধ্যমিকে স্টার পেতেই হবে, নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এইগুলোও করতে হবে। কারণ একটা সময়ের পরে গিয়ে, একটা বয়সের পরে গিয়ে কিন্তু টাকা পয়সা, ফেম, বিরাট প্রমোটেড চাকরি কোনোটাই একটা শান্তি দিতে পারে না। দিতে পারে একমাত্র আপনজনের কাছে থাকা এবং শিল্পের কাছে থাকা, শিল্পের সঙ্গে থাকা। সুতরাং ইভেন একটা কথাও এখানে বলি, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন, কাছেই শান্তিনিকেতন, আমরা এখন ঘুষকরায় বসে আছি। শান্তিনিকেতন যখন তৈরি হয়, খেয়াল করলে দেখা যায় যে শান্তিনিকেতনের সমস্ত আশ্রমিকদের যে বাড়িগুলো, সেগুলো সব ছোট ছোট, দোতলা বাড়ি খুব কম আছে, বলতে গেলে নেই। কেন? এটার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যে শিল্প আমাদেরকে শেখায় মাটির কাছাকাছি থাকা, গ্রাউন্ডেড থাকা। প্রত্যেকটা সেক্টরের মানুষের গ্রাউন্ডেড থাকাটা খুব দরকার, কারণ গ্রাউন্ডেড না থাকলে আমরা একে অপরকে সম্মান করতে পারবো না।
এই যে জাতিগত বিদ্বেষ, হিন্দু মুসলিম নিয়ে এত লড়াই, এই নানা কিছু প্রত্যেকটাই বাংলাদেশ ভারত নিয়ে সমস্যা, বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা যে হচ্ছে, এগুলির মূলে তো নানান রকম বিদ্বেষই রয়েছে। এই বিদ্বেষগুলো কিন্তু গ্রাউন্ডেড থাকলে আসে না। ফলত মানুষকে যদি মানুষ হিসেবে আমরা দেখতে পারি, আমরা যদি ভালোবাসতে পারি, তাহলে এই সমস্যাগুলো হয় না। এবং সেই সমস্তটার ওষুধ কিন্তু একটাই, শিল্প। সেই জন্য শিল্পের সঙ্গে থাকতেই হবে, যে কোনো যে যেটা পারে সেটার সঙ্গে থাকতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে সবটাই করতে হবে, পড়াশোনাও করতে হবে, তাহলে একটা সুন্দর ফুলের মতো সুন্দর একটা জীবন হবে। এই আর কি। ধন্যবাদ অঙ্কনকে, খুব সুন্দরভাবে কথাগুলো বললো। আজকে ওর থেকে আমি অনেকটাই বয়সে বড়, তো আমাকেও দিদি ডাকলো, তো দিদি হিসাবে আমার গর্ব লাগছে এবং আমার অনেক কিছু আমি মনে হলো আমি জানতে পারলাম যেগুলো আমার অজানা ছিল। তার জন্যই আলোচনা, কারণ আমরা যত বেশি বিষয় নিয়ে চর্চা করব, গবেষণা করব, আলোচনা করব, তত বেশি কিন্তু আমরা জানতে পারবো। তো আমি অঙ্কনকে বলবো যে ও যাতে আরো বড় হয় এবং আরো বড় শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তার জন্য পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে ওর জন্য রইল একরাশ শুভেচ্ছা বার্তা। আর আমি অঙ্কনকে বলবো, ভাই তুমি একটা গান শুনে আমাদেরকে এই পর্বটি শেষ করো। নিশ্চয়ই নিশ্চয়ই। যেহেতু আমরা রবীন্দ্রনাথের খুব কাছাকাছি আছি এবং রবীন্দ্রনাথের গান আমার বিষয়, সেহেতু রবীন্দ্রনাথেরই একটা গান গাইছি, ছোট করে। বাহ, খুব সুন্দর হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই পর্বটি ধৈর্য ধরে এতক্ষণ দেখছেন, এবং আরো একবার আমি ধন্যবাদ জানাই অঙ্কনকে। থ্যাংক ইউ সো নমস্কার। মাচ। নমস্কার।